আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 40। এদিকে আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসাবে দেখতে চাই না বলছেন সার্জিস। জানাবো সংস্কার প্রস্তাবনা 2 বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি। এবং সর্বশেষ জানাবো হাসিনা ও তার দোসররা যুদ্ধাপরাধ করেছে বলছেন আইন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 40। চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়ি বহনে হামলার জোরে সংঘটিত দুই পক্ষের সংঘর্ষণে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 40 জন আহত হয়েছে। সংঘর্ষণে একাধিক মোটরসাইকেলে আগুন ও একটি জিপ গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর শ্রদ্ধা নিবেদন করার জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। ওই সময় গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের মোটরসাইকেল শোভাযাত্রার মুখোমুখি হন তারা। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি জিপ গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষণের বিষয়ে জানতে গোলাম আকবর খন্দকারের মুঠোফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু ঢাকা পোস্টকে জানান, রাউজানে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে, সেখানে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা তাদের নির্ভীত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসাবে দেখতে চাই না বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসাবে দেখতে চাই না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চায় না। মিডিয়া প্রোপাগান্ডা ছেড়ে তাদের অংশ হিসাবে যাতে কাজ না করে। 24-এর পরবর্তী কয়েকটি মিডিয়া অন্ধের মতো আরেকটি দলের দালালি করছে। তাদের সংবাদকর্মীরা যেসব মিডিয়াতে কাজ করে আজকে তারা সেটা বলতেও লজ্জা পাচ্ছে। আমরা চাই না 24-এর পরবর্তী বাংলাদেশে কোনো মিডিয়ার এমন করুণ দশা হোক। তিনি বলেন, আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয়, সেটা হলো তারা চাঁদাবাজ। এই বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। কেউ যদি চাঁদাবাজকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাদের চাঁদাবাজির ভাগিদার হিসেবে বিবেচনা করা হবে। প্রশাসনকে উদ্দেশ্য করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন বলেন, 24 পরবর্তী নতুন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, দেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা প্রশাসনকে কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর দালাল হিসাবে দেখতে চাই না। কোনো দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য দেখতে চাই না। সংস্কার প্রস্তাবনা 2 বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে ঐকমত্যের সংস্কারগুলোকে পরবর্তী নির্বাচিত সংসদে প্রথম 2 বছরের মধ্যে কার্যকর করতে হবে বলে উল্লেখ করেছেন জুলাই সনদ 2025-এর খসড়ায়। তাদের এই সুপারিশের সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার 21তম দিনের আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি। সেটা ভূমিকা, তাতে বিস্তারিত বিষয়গুলো নেই, সেটা পরে যুক্ত করা হবে। এই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত, কিন্তু খসড়ার বাক্য গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া দিয়েছে কমিশন। আমাদের যা যা সংশোধনী ও অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেব। খসড়ায় 2 বছরের ভেতর এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সেই বিষয়ে আমরা একমত বলে উল্লেখ করেন সালাউদ্দিন। তিনি বলেন, যেসব প্রতিশ্রুতির জন্য আইন কানুন সংবিধান চেঞ্জ করার কথা খসড়ায় বলা হয়েছে। নারী প্রতিনিধিত্ব বিষয়ে বিএনপির অবস্থা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রথম ধাপে প্রস্তাব করেছি আগামী নির্বাচনে 300 আসনের মধ্যে 5% অর্থাৎ 15টি আসনে নারীদের মনোনয়ন দেওয়া হবে।
পরবর্তী নির্বাচনে তা 10% অর্থাৎ 30টি হবে। আমরা চাই নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হোক, কিন্তু সমাজের বাস্তবতা বিবেচনায় আমরা ধাপে ধাপে তাতে অগ্রসর হতে চাই। ন্যায়পাল নিয়োগ দিয়ে তিনি বলেন, যেহেতু এখন পর্যন্ত ন্যায়পাল কোনোদিন ফাংশন করেনি, তাই আমরা প্রথমে চাই সেটি প্রতিষ্ঠিত হোক, এরপর তার আইনের যুগোপযোগী করে দায়িত্ব ও ক্ষমতা স্পষ্ট করে কার্যকরভাবে বাস্তবায়ন হোক। তিনি বলেন, ন্যায়পালকে শুধু তদন্তের ক্ষমতা না দিয়ে তার প্রতিবেদনের বাস্তব প্রয়োগের জন্য আইন তৈরি করা হবে, না হলে এই প্রতিষ্ঠান অর্থবহ হবে না। সংস্কার কমিশনের 700 এর বেশি সুপারিশ সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এর মধ্যে প্রায় 650টির মতো প্রস্তাবে একমত হয়েছি। বাকিগুলোর বিষয়ে পরামর্শ দিয়েছি বা সংশোধনী প্রস্তাব দিয়েছি। তিনি বলেন, সব প্রস্তাব সংসদে আসবে না, তবে যেগুলো মৌলিক, যেমন সংবিধান সংশোধন সংক্রান্ত, সেগুলো অবশ্যই গুরুত্ব পাবে। হাসিনা ও তার দোসররা যুদ্ধাপরাধ করেছে বলছেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, সেই রকম জঘন্য অপরাধ 1971 সালেও পাকিস্তানি বাহিনীও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, লাশ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র আহত মানুষকে গুলি করে মেরে ফেলা তো যুদ্ধাপরাধ। আসিফ নজরুল বলেন, আপনারা বলতে পারেন এই রকম তো 25শে মার্চ কালো রাতে ঘটেছে। অবশ্যই 25শে মার্চ কালো রাতে ভয়ানক ঘটনা ঘটেছে, কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সালে ডেড বডি পুড়িয়ে ফেলেছে, এইরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে, এইরকম কোনো ফুটেজ, কোনো বর্ণনা আমি মুক্তিযুদ্ধের বর্ণনায় পাইনি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এইরকম নৃশংসতার গল্প পাইনি। আইন উপদেষ্টা বলেন, আপনারা বিভিন্ন প্রত্যাশার কথা, বেদনার কথা, মাঝে মাঝে একটু দুঃখ লাগে। আজকে তানজুল কিছু কথা বললেন যে আমরা কিভাবে কাজ করি। আমি আপনাদের বলতে পারি তানজু কিভাবে কাজ করে। তানজু রাত 2টা পর্যন্ত কাজ করে। একটা নতুন কিছু হলে চকচকে চেহারা করে আইন মন্ত্রণালয়ে দৌড়ে আসে, স্যার ওই রকম একটা এভিডেন্স পেয়েছি। এই যে ইনফরমেশন, এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এই পুরো টিম করছে, আমরা লেগে আছি। ট্রাইব্যুনাল গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তানজুলের সঙ্গে দেখা হলে প্রথম কথা, আমরা নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বারবার একটা কথাই বলি, বিচার কত ভালোভাবে করা যায়, কতটুকু করা যায়। তারপরেও অনেক অভিযোগ শুনি, অনেক কিছু শুনি, খুব দুঃখ লাগে মাঝে মাঝে। আইন উপদেষ্টা বলেন, এইটার জন্যই তো আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে। আপনারা আমাদের প্রশ্ন করেন, সমালোচনা করেন, কষ্ট লাগলো শুনবো, আবার রিফোকাস করব, কিন্তু আপনাদের একটা জিনিস বলতে চাই, আমি একজন রিলিজিয়াস মানুষ। আমি যখন নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করি, সব সময় বলি আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি। আমি যখন যাই নামাজে যাই, দোয়া পড়ি, তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে, আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনাদের কনফিডেন্সলি বলতে চাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।